অবশেষে স্বতন্ত্রকে নিজের স্বামী হিসেবে মেনে নিল কমলিনী। অন্যদিকে স্বতন্ত্র সকলের সামনে কমলিনীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল। বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পার্বতী বুঝতে পেরেছে স্বতন্ত্র কমলিনীকে ঠিক কতটা ভালোবাসে, আর স্বতন্ত্র এই রিসেপশনের আয়োজন করছে কমলিনীর জন্য। এত গয়না শাড়ি সব কিছুই কমলিনীর জন্য। আর এটা বুঝতে পেরেই পার্বতী সিদ্ধান্ত নিয়েছে সে কমলিনী স্বতন্ত্রের জীবন থেকে দূরে চলে যাবে। তাই তো পার্বতী স্বতন্ত্রকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখে, আর চিঠিতে সে লিখে সেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। কেন এসেছিল, কেন যাচ্ছে সেই সব কিছু লিখে না। দেখা যায় পার্বতীকে কেউ একজন কল করে, তাড়াতাড়ি একটা জায়গায় যেতে বলে। পার্বতী বলে, হ্যাঁ যাচ্ছি তো, আমার আর ঘন্টাখানেক সময় লাগবে, আমি ঠিক যাব। একবার যখন বলেছি আমি যাব, তার মানে আমি যাবই। আসলে এখানে অনেক দিন থেকেছি তো, তাই সব কিছু গুছিয়ে নেওয়ার ব্যাপার আছে। তুমি কোনো চিন্তা করো না, আমি আসছি। পার্বতী কাকে অপেক্ষা করিয়ে রেখেছে বা কার সাথে যাচ্ছে সেই সব কিছুই জানা যায় না। পার্বতী মনে মনে ভাবতে থাকে, আমি জানি না নতুনদা এই চিঠিটা কখন তোমার হাতে পৌঁছাবে, কখন তুমি এই চিঠিটা পাবে। হয়তো এখন তুমি কমলিনীদির কাছে গেছো, নয়তোবা অন্য কোথাও গেছো। তুমি যেখানেই যাও না কেন নতুনদা, বাড়ি ফিরে দেখবে পার্বতী আর নেই। তোমার বিয়ে খুব ভালোভাবেই মিটে যাবে, দেখো সব কিছু ভালোভাবে হবে। একা হাতে এত আয়োজন করছো, এত লোকজনদের ডাকছো, তাদেরকে খাওয়ানোর প্ল্যান করছো, সব কিছু খুব ভালোভাবেই উতরে যাবে। শুধু পার্বতীই থাকবে না নতুনদা। যাই হোক, আমি আর এইসব কথা ভেবে দেরি করব না, আমাকে বেরোতে হবে, তাড়াতাড়ি যেতে হবে, নইলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। এ বলে পার্বতী আলমারি থেকে তার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র বের করে, আর তারপরেই সেগুলো লাগেজে ভরে ওখান থেকে চলে যায়। এদিকে দেখানো হয় বর্ষা মিঠিকে বলে, মিঠি তুমিও না কি যে বলো, আমি হলাম তোমার বড় বৌদি, আমি কি কখনো তোমার খারাপ চাইতে পারি? আমি তো তোমার দাদার হবু স্ত্রী নই, তোমার দাদার সাথে আমার বিয়ে হয়েছে, আমি সম্পর্কে তোমার বড় বৌদি হই। তুমি যদি নতুন কাকুর বিয়েতে আসো তো অবশ্যই আমার ভালো লাগবে। তাছাড়া নতুন কাকু আমাকে বারবার করে বলেছে তোমাদেরকে যেন বারবার করে আমি বলি তার বিয়েতে যেতে। কমলিনীর মা বর্ষাকে বলে, তোমার নতুন কাকু এত বছর বয়সে বিয়ে করছে, তার মনে হয়তো বিয়ের ধুম লেগেছে, আমাদের তো আর তা নয়। আমার মেয়েটা অসুস্থ, তার এমন অবস্থায় আমরা যে খুব তাড়াতাড়ি বিয়েবাড়ি গিয়ে বসে থাকবো তা তো নয়। তখনই রশ্মি কমলিনীর মাকে বলে, মা এটা আপনি কি বলছেন? বুড়ি এতকাল ওই বাড়িতে থেকেছে, সেই কবে বিয়ে হয়েছে তখন থেকে ওই বাড়ির সব কিছুই তো আর চেনা জানা, তাই না? তো ওই বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, নতুনদার বিয়ে, আর বুড়ি সেখানে যাবে না? কাকামণি তো বললেন কেউ না গেলে কাকামণি ঠিক যাবেন, আর সেজন্যই তো কাকামণি শপিং করতে গেছে। নতুনদার বউ পার্বতীর জন্য এক গাদা শপিং করতে গেছে। কাকুমণি এটাও বলেছে কেউ না গেলে তিনি অবশ্যই যাবেন। কমলিনীর মা বলে, সে ঠাকুরপো গেলে যাবে, তার জন্য যে আমার মেয়েকেও যেতে হবে তার কি মানে আছে? তখনই কমলিনী বলে, না গো মা, আমিও যাব। দেখো এর আগে আমাদের বাড়ির সব অনুষ্ঠানে নতুন ঠাকুরপো কিভাবে ঝাঁপিয়ে পড়েছে, তুমি কি সেটা জানো না? কিভাবে আমাদের পাশে থেকেছে। আর আজ যখন তার জীবনের এমন বিশেষ একটি দিন, আর সে এত করে চাইছে আমরা তার বিয়েতে উপস্থিত থাকি, আমরা কেন থাকবো না? আমি তো যাবই মা, আমি তো সারা জীবন এটাই চেয়েছিলাম নতুন ঠাকুরপো বিয়ে করুক, তার একটা সুখের সংসার হোক। এতদিন পর যখন তার বউ হয়েছে, সুখের সংসার হয়েছে, তবে আমি বেশ নিশ্চিন্ত, জানো তো। কমলিনীর কথা শুনে কমলিনীর মা মিঠি অবাক হয়ে যায়। রশ্মি তখন বলে, যাই হোক বর্ষা, তুমি কিছু খাবে? তখনই মিঠি বলে, মামি মিটিলদি তো এত সময় এই বাড়িতে এসেছে, হসপিটাল থেকে সোজা এখানে এসেছে, কই তুমি তো মিটিলদিকে কিছু খেতে বললে না, আর বর্ষা দিয়ে আসার পরে তোমার খাওয়ার কথা মনে পড়লো? রশ্মি বলে, দেখ বাবা, আমার মাথায় অত পেঁয়াজুকোচ নেই, একটু পরে মৌ বাড়িতে ফিরবে, তাই মৌয়ের জন্য কিছু নাস্তা বানাবো, আর সেজন্যই বর্ষার কাছে জানতে চেয়েছি। আমি তো সবার জন্যই নাস্তা রেডি করব। মিটিল তুমি কি খাবে বলো? মিটিল বলে, না না আমি কিছু খাবো না কাকিমা, আমি বরং এখন আসছি। কমলিনী মিটিলকে বলে, মিটিল একদম আমাকে নিয়ে চিন্তা করিস না, তুই তো একটা কাজে যাচ্ছিস, হয়তো আমার জন্য চিন্তা করবি, অস্থির হবি, বারবার করে ফোন করবি, তার কোনো প্রয়োজন নেই। এখানে তো মিঠি আছে, তোর পিসিমণি আছে,
যদি আমার কোনো বিপদ আপদ হয় তারা তোকে নিশ্চয়ই জানাবে, তাই শুধু শুধু আমার কথা চিন্তা করে নিজের কাজটা খারাপ করিস না মা। মিটিল বলে ঠিক আছে কাকিমা। তখনই কমলিনীর মা মিটিলকে বলে, মিটিল আমার ফ্রিজে মিষ্টি আছে, আমি আনবো? তোমার দাদুই কিনে এনেছে। মিটিল বলে, না দিদান, তার কোনো প্রয়োজন নেই। আসলে কি বলতো তো, আমার যদি খিদে পেত আমি নিজেই তোমায় বলতাম, দিদান আমার খিদে পেয়েছে, কি আছে খেতে দাও। কিন্তু সত্যি আমার এখন আর কিছু খেতে ইচ্ছে করছে না কাকিমা, আমি বরং আসি। এই বলে মিটিল ওখান থেকে চলে যায়। মিটিল চলে গেলে বর্ষা তখন কমলিনীর পাশে বসে। বর্ষা কমলিনীকে বলে, মামনি ও মামনি, আমি তোর চুলটা বেঁধে দেই? কমলিনী তো অবাক হয়ে যায়। কমলিনী বলে, বর্ষা বলে, না মানে তোমার চুলটা বেঁধে দেব? কমলিনী বলে, না না, তার কোনো প্রয়োজন নেই, আমার চুলটা তো বাঁধাই আছে। তখনই রশ্মি বলে, এ বর্ষা, তুমি বরং আমার সাথে রান্নাঘরে চলো, রান্নাঘরে আমি কাজ করি, সুজির হালুয়া বানাই, আর তুমি একটু আমায় গল্প শোনাও নতুনদা পার্বতী তাদের বিয়ে নিয়ে। খুব আনন্দমজক হবে তাই না? খুব ধুমধাম হবে তো? বর্ষা বলে, তাই না তাই, খুবই ভালো আয়োজন করেছে নতুন কাকু, অনেক লোকজন আসবে, আর এত এত শপিং করেছে। আমি তো ভেবেছিলাম নতুন কাকু হয়তো বিয়ের শপিং করতে আমায় নিয়ে যাবে শাড়ি পছন্দ করতে, কিন্তু না, সবখানে তো পার্বতী আন্টিকে নিয়ে গেছে, গয়না কিনতে, শাড়ি কিনতে, সব জায়গায় নিজেরা পছন্দ করে সবটা কিনেছে জানো তো। রশ্মি বলে, নতুনদা বেশ রোমান্টিক বলতে হয় তাই না? বর্ষা বলে, একদমই তাই, নতুন কাকু ভীষণ রোমান্টিক। বর্ষা আর রশ্মি কমলিনীকে শুনিয়ে শুনিয়ে কথাগুলো বলছিল। এরপরে রশ্মি বর্ষাকে নিয়ে ওখান থেকে চলে যায়, আর কমলিনী হাসতে থাকে। মনে কষ্ট থাকলেও মুখে সে হাসি ধরে রেখেছে। মিঠি তখন কমলিনীকে বলে, মা ও মা, দূরে কোথাও ঘুরতে যাবে? চলো না মা, কটা দিন কোথাও থেকে ঘুরে আসি। কমলিনীর মা বলে, হ্যাঁ মা, তুই বরং চল, আমরা সবাই মিলে কটা দিন ঘুরে আসি। কমলিনী বলে, হ্যাঁ যাবো তো, তবে এখন আর কি করে যাব বল, সামনে এত বড় কাজ, আমাদের তো অন্য একটা বাড়িতে শিফট করতে হবে তাই না? যতই কাকামণি সবটা গুছিয়ে রাখুক না কেন, তবুও তো আমাদের নিজেদের মতো করে কিছু গোছগাছ থাকে, সেগুলো করতে হবে। কিন্তু তোরা হঠাৎ করে বাইরে ঘুরতে যেতে চাইছিস কেন? মিঠি বলে, এমনিতেই মা, বাইরে গেলে তোমার মনটা ভালো থাকবে। কমলিনী বলে, তোমরা কি ভাবছো নতুন ঠাকুরপো বিয়ে করছে বলে আমার মন খারাপ? একদমই নয়। নতুন ঠাকুরপো বিয়ে করেছে, তার বউ হয়েছে, সংসার হচ্ছে, এই সব কিছু জেনে আমি আরও নিশ্চিন্ত হয়েছি। অন্যদিকে দেখানো হয় স্বতন্ত্র কমলিনীদের বাড়িতে আসে। তখন কমলিনীর মা বাবা সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছিল। স্বতন্ত্রকে দেখেই কমলিনীর মা বলে, এ কি তুমি এখানে? স্বতন্ত্র বলে, হ্যাঁ চলে এলাম, কাল তো আমার রিসেপশন, তাই সবাইকে ইনভাইট করতে এসেছি। কমলিনীর মা বলে, সত্যিই নতুন, তোমাকে দেখে না খুব অবাক হয়ে যাচ্ছি, এই বয়সে বিয়ে করছো, আবার সেটা নিয়ে এত আদিক্ষেতাও করছো। স্বতন্ত্র বলে, কি যে বলেন কাকিমা, শরীরের বয়স যতই বাড়ুক না কেন, মনের বয়সটাই আসল। প্রসূন বলে, সত্যিই নতুনদা, তোমায় দেখে না আমরা সবাই অবাক হয়ে যাচ্ছি। স্বতন্ত্র বলে, তা ঠিক আছে, কাল আমার রিসেপশন, তোমরা সবাই আসবে তো? কমলিনীর মা বলে, ভেবে দেখব। তখনই সেখানে আছে কমলিনী। কমলিনী এসে বলে, নতুন ঠাকুরপো কেমন আছো? স্বতন্ত্র কমলিনীর দিকে তাকিয়ে বলে, আরে এই তো, তুমি একেবারে সুস্থ হয়ে উঠেছো, একেবারে হেঁটে চড়ে বেড়াচ্ছ। কমলিনী বলে, তো তুমি কি ভেবেছিলে আমি শয্যায় পড়ে আছি? স্বতন্ত্র বলে, তা কি করে ভাববো বলো তো, তোমাকে তখন সুস্থ হতেই হবে, তোমার যে অনেক কাজ। কমলিনী বলে, আমার কাজ? স্বতন্ত্র বলে, বারে, আমার তো রিসেপশন, তোমাকে তো তাড়াতাড়ি ওখানে যেতে হবে। দেখো, অনেক লোকের আয়োজন করা হয়েছে, কিভাবে সবাইকে আপ্যায়ন করা হবে, সব কাজ কি করে সামলাবো, এই সব কিছু তো তোমাকেই দেখতে হবে, তুমি ছাড়া আমি এগুলো কি করে করব বলো তো। এরপরেই স্বতন্ত্র বলে, আচ্ছা কুর্চিকে দেখছি না, সে কোথায়? কমলিনীর মা বলে, কুর্চির তো ছেলের বিয়ে, তাই ও কিছু কেনাকাটা করতে গেছে। স্বতন্ত্র বলে, ও আচ্ছা। এরপরেই কমলিনীর মা স্বতন্ত্রকে বলে, তুমি কি চা খাবে? স্বতন্ত্র বলে, মাসিমা, আপনি আমায় প্রশ্ন করছেন আমি চা খাবো কি না? সত্যি আপনি কিন্তু অনেক পাল্টে গেছেন। কমলিনীর মা বলে, সময়ে সময়ে তো সবাই পাল্টে যায়, তুমি পাল্টে যাওনি? স্বতন্ত্র তখন হাসতে থাকে। এরপরে স্বতন্ত্র কিছু শপিং ব্যাগ বের করে। স্বতন্ত্র বলে, আমি আপনাদের সবার জন্য নতুন জামা কাপড় এনেছি, আশা করছি আপনারা এইসব জামা কাপড় পরেই কাল আমার রিসেপশনে আসবেন। কমলিনীর মা বলে, তোমার বিয়েতে তোমার মনে রং লাগতে পারে, কিন্তু আমাদের মনে এতটা ফুর্তি জাগনি যে নতুন জামা কাপড় পরে তোমার বিয়েতে যেতে হবে। স্বতন্ত্র বলে, আমার আনার কথা আমি এনেছি, এখন এগুলো পরবেন কিনা সেটা আপনাদের ব্যাপার, তবে এগুলো পরলে আমার খুব ভালো লাগবে।
এরপরেই স্বতন্ত্র একটি শাড়ি বের করে কমলিনীর জন্য যেই শাড়িটা সে এনেছে। কমলিনী বলে, বাবা আমার জন্য তো জাঁকজমক শাড়ি। স্বতন্ত্র বলে, জাঁকজমক কোথায়, এই তো হালকা রঙের ওপরেই একটু পিঙ্ক কালার। কমলিনী বলে, তবুও বিয়ের দিনে সবাই তো নতুন বউকে দেখতে আসবে, আমার জন্য এত দামি শাড়ি আনার কি প্রয়োজন ছিল। স্বতন্ত্র বলে, কমলিনী তুমি যদি এই শাড়িটা পরো তোমার খুব ভালো লাগবে। মিঠি বলে, আচ্ছা নতুন কাকু, কোথায় কোন সময় কি বলতে হয় তুমি কি সেটা ভুলে গেছো? স্বতন্ত্র বলে, মিঠিমা তুই এত রেগে যাচ্ছিস কেন? কোথায় কোন সময় কি বলতে হয় আশা করি আমাকে এটা তোকে শেখাতে হবে না। কোথায় কখন কোন সময় কি কথা বলতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। মিঠি তখন চিৎকার করে বলে, না তুমি কিচ্ছু জানো না। স্বতন্ত্র বলে, আরে আরে তুই শান্ত হও মিঠি, এতটা রিয়াক্ট কেন করছিস? তুই কিন্তু খুব জেদি হয়ে উঠেছিস, এত রাগ কেন করছিস বলতো? তোর নতুন কাকুর বিয়ে, তুই খুশি হসনি? মিঠি তখন চুপ করে থাকে। নতুন কাকু মিঠির জন্য জামা এনেছে আর সেই জামাটা মিঠিকে দেয়। নতুন কাকু বলে, মিঠিমা এই জামাটা তুই পরে কাল যাবি। মিঠি বলে, না আমি তোমার আনা জামা পরবো না। স্বতন্ত্র বলে, পরলে আমার খুব ভালো লাগবে মা। আচ্ছা ঠিক আছে, তুই যদি এই জামাটা না পরিস তো এটা সাথে করে নিয়ে যাস, আমি নয় অন্য কাউকে দিয়ে দেব। তখনই মিঠি বলে, আমি এখনই বলছি তুমি অন্য কাউকে দিয়ে দাও। স্বতন্ত্র বলে, আরে না না, এটা তুই কাল নিয়ে যাস সাথে করে। স্বতন্ত্র জানে মিঠি যখন জানতে পারবে স্বতন্ত্র কমলিনীকে বিয়ে করেছে তখন আর মিঠি রাগ করে অভিমান করে দূরে সরে থাকতে পারবে না, বরং এই জামাটা না পরার কারণে তখন সে আফসোস করবে। তো বন্ধুরা বুঝতে পারছো নতুন কাকুর প্ল্যান অনুযায়ী কিন্তু সবটা হচ্ছে। আর এইবার রিসেপশন পার্টিতে কমলিনী জানতে পারবে স্বতন্ত্রের সাথে তার বিয়ে হয়েছে। আর যেটা জানার পরে কমলিনীর চোখে আনন্দে জল চলে আসবে। আর তারপরেই সকলের সামনে নতুন কাকু কমলিনীর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেবে। বন্ধুরা কী হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেটটি পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।